হ্যালো বন্ধুরা, গল্পটির আগের পর্ব আপলোড করা হয়েছে। আজ এই পর্ব আপলোড করা হবে। আমি আশা করব সবাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ সবাইকে। তাদের এই কথার মাঝেই আমি ট্রে হাতের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে তারা দুজনে চুপ হয়ে গেল। আমি তাদের সামনে টি টেবিলে ট্রে রেখে চা দিলাম হাতে। নাহিদ ভাইয়া বলছে, আরে ভাবি আপনিও বসেন। আমি বললাম, না থাক, আপনারা কথা বলুন। বলেই চলে আসলাম সেখান থেকে। সকালে মা বাবা সামিয়া আবার নানুর বাড়ি চলে গেল মাকে ডাক্তার দেখাতে। নানুর বাড়ির পাশেই নাকি কোন এক ডাক্তার ভালো আছে, বেশ কিছুদিন সেখানে বেরিয়েও আসবে। একটু পর স্যারও অফিসে চলে গেল। আমি এই বড় বাড়িতে একা হয়ে গেলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, টিভি দেখলাম, তারপর রান্নাটাও সেরে ফেললাম। দুপুরে একটু পরই স্যার এসে পড়ল। আমি বাসায় একা আছি তাই তাড়াতাড়ি এসেছে। সে ফ্রেশ হয়ে আসলে আমি তাকে খেতে দিলাম। স্যার খাবার মুখে দিয়েই আমার দিকে তাকালো। আমি জানি স্যার কেন তাকিয়েছে, কারণ আমি আজ খাবারে একটু বেশি ঝাল দিয়েছি। স্যার তাকাতেই আমি কানে হাত দিয়ে মুচকি হেসে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বললাম, সরি। স্যার বলল, শুধু আজকের জন্যই। সন্ধ্যার দিক দিয়ে আকাশে কালো মেঘ ঢেকে গেল। মনে হয় খুব বৃষ্টি হবে। স্যার সোফায় বসেছিল। আমার মনে পড়ল ছাদে কিছু জামা কাপড় আছে। আমি দৌড়ে ছাদে গেলাম। তাড়াতাড়ি জামা কাপড় তুলতে না তুলতেই ঝপঝপ করে বৃষ্টি নেমে পড়ল। আমি জামা কাপড়গুলো নিয়ে দৌড় দিলাম। শাড়ি পরার কারণে বেশি জোরে দৌড়াতেও পারছি না। আমি আংশিক ভিজে গেছি, তবে মাথা ভালোই ভিজেছে। রুমে এসে দেখি স্যার এখনও সোফাতেই বসে রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও আছে। আমি টাওয়াল তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সামনে এনে মুছতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র স্যার আমার দিকে কেমন যেন তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, পলকহীনভাবে। আমি পেছনে ঘুরে তাকাতেই স্যার হঠাৎ অপ্রস্তুত হয়ে উঠে গিয়ে বাইরে চলে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় স্যার আর আমাকে জড়িয়ে ধরল না, বারবার এপাশ ওপাশ করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার সোফায় ঘুমিয়ে রয়েছে। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি স্যারের স্ত্রী, আমার উপর তার পুরো অধিকার আছে। স্যার তো চাইলে জোরও করতে পারত, কিন্তু স্যার তা কখনোই করেনি। কেন জানি না, যখনই স্যার আমার কাছে আসে তখনই আমার মাথায় সে দৃশ্য ভেসে ওঠে। একটু আগেই স্যার অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছি দারোয়ান চাচা লাঠির উপর ভর দিয়ে ঝিমিয়ে যাচ্ছে। ঝিমোতে ঝিমোতে যখনই লাঠি থেকে সরে যেতে নেয় তখনই ধর্মরিয়ে জেগে উঠে চারপাশে চোখ বুলায়। আমি আজ পর্যন্ত যত দারোয়ান দেখেছি সবাইকে শুধু ঝিমাতেই দেখেছি। প্রাচীরের বাহিরে চোখ পড়তে দেখলাম একটি আমার বয়সী শাড়ি পরা মেয়ে রেগে হনহন করে হেঁটে যাচ্ছে, আর তার পেছনে পেছনে একটি ছেলে হোন্ডা হাত দিয়ে টানতে টানতে করুণ মুখ করে কি যেন বলছে। হঠাৎ ছেলেটি হোন্ডা থামিয়ে মেয়েটির সামনে এসে কান ধরে দাঁড়ালো। মেয়েটি থেমে আশেপাশে তাকিয়ে দেখল, তারপর একটি লাজুক হাসি দিয়ে ছেলেটির কান থেকে হাত ছাড়িয়ে দিল। ছেলেটিও একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বাইকে উঠে মেয়েটিকে ইশারা করতেই মেয়েটি বাইকের দুই হাত দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। তারপর তারা চলে গেল। কি সুন্দর দৃশ্য, মনে হয় দুজনে নতুন বিয়ে হয়েছে। খুনসুটি পর্ব চলছে, কত ভালোবাসা তাদের। আচ্ছা, আমার আর স্যারের সম্পর্কের ভবিষ্যৎ কি? এতদিন ধরে বিয়ে হয়েছে, তবুও আমাদের ভেতর কিছুই স্বাভাবিক নেই। আমরা এখনও আর 5টা স্বামী স্ত্রীর মতন হতে পারিনি। এখনও আমাকে ছুতে মন চাইলেও সে পারে না। আমাদের সম্পর্কের শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কের মধ্যে কি ভালোবাসা আছে? এইসব ভাবতে ভাবতে অনেক বেলা হয়ে গেল। স্যার দুপুরে ফিরে আসলো। দুজনে খাওয়া দাওয়া করে বসে আছি। হঠাৎ স্যার বলল, সত্যি চট করে রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে তো আমি সেই খুশি। তাড়াতাড়ি করে কচু পাতা রঙের শাড়ি পরে নিলাম। স্যার আজকে ব্ল্যাক টি শার্টের উপর একটি ব্রাউন কালারের জ্যাকেট পরেছে, যার হাতা সামান্য উপরে তুলে রেখেছে।
সানগ্লাসটা টি শার্টের বুকেই ঝুলিয়ে রেখেছে, সাথে অ্যাশ কালারের জিন্স, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে হোয়াইট কেস। স্যার আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো পেছনে নিতে নিতে বলল, কি ম্যাডাম, আমাকে নিরীক্ষণ করা হয়েছে তো? এবার চলুন বেরিয়ে পড়ি। আমি অপ্রস্তুত হয়ে মুখটা ঠিক করে বেরিয়ে পড়লাম আগে আগে। আর স্যার একটা মুচকে হাসি দিয়ে গাড়ির চাবি নিয়েই পেছনে পেছনে আসতে লাগলো। আমি গাড়ির সামনে গিয়েই দাঁড়িয়ে পেছনে ফিরেই তাকাতে লাগলাম স্যার আসছে কিনা দেখার জন্য। পেছনে তাকিয়ে আমার চোখ আবার আটকে গেল। স্যার বাহিরে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছে আর চুলগুলো হালকা উঠছে। শেষে সিঁড়িটায় পা রাখতে রাখতে সানগ্লাসটা টি শার্ট থেকে বাম হাত দিয়ে টেনে বের করে চোখে পড়েই আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। আমার বুকের ভিতর ধক করে উঠল তার এত সুন্দর হাসি দেখে। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে গাড়ির দরজা খুলেই বসে পড়লাম। না, এত তাকিয়ে থাকা যাবে না। আমি মেয়ে হয়ে এত তাকিয়ে থাকবো কেন? এমনিতেই একবার লজ্জা পেলাম। স্যার কি আজ কোনো অডিশন দিতে যাচ্ছে? না হলে একেবারে হিরোদের মতো এত সুন্দর লাগছে কেন? স্যার আমার পাশের গাড়ির দরজা খুলে এক হাত গাড়ির দরজার উপর আর আরেক হাত রুপটপে রেখে ঝুঁকে বলল, বের হয়ে আসুন ম্যাডাম, কারে করে যাব না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি দিয়ে যাব? স্যার হাত দিয়ে সামনে ইশারা করলো। তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাইক। দেখে বললাম, আপনি বাইকও চালান? স্যার হেসে জবাব দিল, কলেজে থাকতে প্রচুর চালাতাম, এখন অনেক দিন ধরে চালানো হয় না। স্যার গিয়ে সেখানেই বসে বাইক স্টার্ট দিয়ে আমাকে ঘাড় নাড়িয়ে ইশারা করলো বসার জন্য। আমি আস্তে আস্তে উঠে বসলাম। স্যার কি আজ আমাকে মারার প্ল্যান করেছে? এমনিতেই তাকে এত সুন্দর দেখায়। আমার বুকের ভিতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে, আর এখন আবার বাইকের এত কাছে। আমি তো আজ মরেই যাব। আমি বসেছি তো ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না স্যারের কাঁধে হাত রাখবো কি না। খুবই লজ্জা লাগছে কেন কে জানে। আমি দ্বিধায় ভুগতে ভুগতে লজ্জায় হাত দিয়ে কানের সামনে থাকা চুলগুলো গুজে চোখ নামিয়ে আস্তে আস্তে হাত তার কাঁধে রেখেই দিলাম। স্যার বাইকের মেরে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চালানো শুরু করলো। স্যারের কাঁধে হাত রাখায় আমার মনে হচ্ছে আমি কারেন্টের প্লাগে হাত রেখেছি। শরীর দিয়ে যেন 440 ভোল্টের কারেন্টের শর্ট হচ্ছে। স্যারের চুলের ঘ্রাণটাও আমার নাকে আসছে। আচ্ছা, স্যার কি শ্যাম্পু ব্যবহার করে যে এত সুন্দর ঘ্রাণ? জানলে আমি একটু দিতাম। স্যার একটি ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে। চারপাশে সবুজ গাছপালা, কি সুন্দর হিমশীতল হাওয়া, আর আমি বসে আছি সুপ্রসারের পেছনে। সব কিছু মিলিয়ে একটা দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে মনে তো একটা গানের সুর উঠে গেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই ধরনের গান আমার মনে বাজতে থাকলো। স্যার একটি লম্বা ব্রিজের উপরে বাইক থামালো। আমি নেমে ব্রিজের নিচে পানি দেখছিলাম। কি সুন্দর নদীর পানি, হালকা হালকা ঢেউ হচ্ছে মাঝে মধ্যে। খুব বাতাস এখানে। চুলগুলো ঠিক রাখতে পারছি না, বারবার সামনে এসে পড়ছে। তাই এক হাত দিয়ে সামনের চুল কানে গুজে ধরে রাখলাম আর উপর হয়ে নিচে তাকিয়ে পানি দেখছিলাম। স্যার আমার পাশে এসে ব্রিজের গায়ে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে পড়ল। কি ভালো লাগছে? আমি ভ্রু নাচিয়ে খুশি হয়ে বললাম, খুব। ব্রিজটা অনেক বড়, সাইড দিয়ে ভ্যান গাড়ি করে অনেক জিনিস নিয়ে এসেছে। তাকিয়ে দেখলাম আমাদের মতো আরও অনেক কাপল এসেছে। স্যার আমার হাতের দিকে তাকিয়ে বলল, আজ তুমি চুড়ি পরোনি? আমি হাতের দিকে তাকিয়ে অবাক হলাম। সত্যিই তো, স্যারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চুড়ি পরার কথা একদমই মনে ছিল না। হঠাৎ স্যার আমার হাত ধরে রাস্তা পার করিয়ে একটি ছোট্ট ভ্যান গাড়ির সামনে নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখলাম সেখানে অনেক রঙের চুড়ি আছে। স্যার তার নিচের ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো সব চুড়িগুলো। তারপর তার থেকে লাল রঙের কিছু কাচের চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিতে লাগলো, খুব যত্ন করে।
আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে দেখছি, আর স্যার আমার হাতের দিকে তাকিয়ে পড়াচ্ছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে চোখে চোখ পড়ায় নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে ভ্রু নাচিয়ে ইশারা করলো। কি? আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বলে চোখ নিচে নামালাম। চুড়ি পরানো শেষে স্যার আমাকে জিজ্ঞেস করলো, কিছু খাবে? তখনই দেখলাম আমাদের সামনে দিয়ে হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছে, কাঁধে এতগুলো হাওয়া মিঠাই ঝুলিয়ে। আমি লাফ দিয়ে স্যারকে বললাম, হাওয়াই মিঠাই খাবো। স্যার একটা কিনে এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি পেয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলাম, কিন্তু বাতাসের কারণে সব আমার নাকে মুখে লেপটে যাচ্ছে। সে অবস্থাতেই খেতে খেতে বললাম, স্যার আপনি খাবেন না? স্যার আমার নাকের ঠোঁটে লেগে থাকা হাওয়াই মিঠাই হাত দিয়ে সরাতে সরাতে মুচকি হেসে বলল। সত্যি খাবো? আমি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেলাম। খাওয়া শেষে আবারও আমাদের চলতে লাগলো বাইকের লং ড্রাইভ। স্যার বাইকটা হঠাৎ থামাতেই দেখলাম আমরা আমাদের বাড়ির সামনে আছি। আমি বাইক থেকে নেমে অবাক হয়ে বললাম, স্যার এখানে হঠাৎ? স্যার বাইক থেকে নেমেই বলল, আরে শ্বশুর বাড়ি এসেছি, হঠাৎ আবার কি? বলেই আমার গাল টিপে দিল। আমি স্যারের পেছনে পেছনে গেলাম। আমার তো ভীষণ খুশি লাগছে। আমাদের দেখে তো সবাই মহা খুশি। ভিতরে গিয়ে বুঝতে পারলাম আমরা যে আসবো তা সবাই আগে থেকেই জানে। তার মানে স্যার শুধু আমাকেই বলেনি। রান্নাঘর থেকে বাহারি রান্নার সুগন্ধ বের হচ্ছে। বাবা আর ভাইয়া স্যারের সাথে সোফায় বসে গল্প করছে। আমি চট করে রান্নাঘরে গিয়ে দেখি মার ভাবি ধুমসে রান্না করছে। অবশ্য রান্না প্রায় শেষের দিকে। একটু পর কলিং বেল বেজে উঠতেই গিয়ে দেখলাম স্যার একটি ছেলের হাত থেকে এক গাদা জিনিস নামাচ্ছে। আমার পেছন পেছন ভাবিও এসেছে। কাছে গিয়ে ভালো করে দেখতেই আমার চোখ চড়ক গাছ। সব পদের ফল, মিষ্টি, দই, রসমলাই, জুস, আইসক্রিম, 5টা বড় বড় বক্স, চকলেট, আরও কত কি। মনে হচ্ছে বাজার বসে গেছে। ভাবি বলে উঠল, শুভ্র, এত কিছু আনার কি দরকার ছিল? স্যার মুচকি হেসেই বলল, ভাবি কি যে বলেন, শ্বশুর বাড়ি এসেছি, সামান্য কিছু আনবো না তো কি করব? স্যার আমার বেডে বসে আছে আর আমি আইসক্রিম খাচ্ছি চেয়ারে বসে। হঠাৎ ভাবি নক করে ভেতরে এসে সোফায় বসে আমাকে চোখ রাঙানি দিয়েই বলল, একা একা বসে খেয়ে যাচ্ছিস, শুভ্রকে খেতে দেসনি কেন? আমি মুখ ফুলিয়ে পাটির সাইডে রেখে দিলাম। স্যার হেসেই বলল, থাক থাক ভাবি, আমি খেলে আবার আপনার ননদের কম পড়ে যেতে পারে, একাই 5 জনেরটা খায়। আমি তো রাগে ফায়ার, আমাকে পেটুক বলা? আর ভাবি দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে। তারপর বলল, শুভ্র, তুমি কতদিন পর আসলে বলো তো? স্যার বলল, ভাবি কাজের অনেক চাপ থাকে। ভাবি বলল, সুপ্তিকে তো মাঝে মাঝে পাঠিয়ে দিতে পারো। স্যার মুখে একটা সিরিয়াস ভাব এনেই বলল, আর বলবেন না ভাবি, আমি সুপ্তিকে অনেকবার বলেছি যে সুপ্তি আমি তো যেতে পারি না, তুমি গিয়ে বেরিয়ে আসো, কিন্তু ও এটা শুনলেই কান্না শুরু করে দেয়, বলে আমি যেদিন যাব সেদিনই যাবে, আমাকে ছাড়া এক রাতও বাইরে থাকতে চাই না। স্যারের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এতটা অবাক হলাম, আল্লাহ কি পরিমাণ মিথ্যে কথা বলে স্যার। আমার মুখ হা হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ভাবির মুখ আমার থেকেও ডবল বড় হা হয়েছে। একটা খরগোশ সেখানে অনায়াসে ঢুকে যেতে পারবে, চোখগুলো যেন যে কোনো সময় খুলে বাহিরে চলে আসবে। ভাবি খরগোশকে ঢোকার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, কিরে সুপ্তি, এগুলো কি শুনছি? বিয়ের আগে তো বিয়ে করব না বিয়ে করব না বলে গীত গাইতি, আর এখন এমন জামাই পাগল হয়ে গেছিস? বলেই ভাবি মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। আমি রাগে চোখ মুখ কুঁচকে স্যারের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই বাহিরে খাবারের জন্য ডাক পড়ল। ডাইনিং টেবিলে বসে আমি আরামে খাচ্ছি। খাওয়া প্রায় শেষের দিকে। শুভ্র স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যার অসহায় চোখে একবার আমার দিকে একবার প্লেটের দিকে তাকাচ্ছে। তার উপর এখন খাওয়া নামের অত্যাচার চলছে অতিমাত্রায়। আর এই অত্যাচারটা নির্ভুলভাবে চালাচ্ছে আমার একমাত্র ভাবি। মাঝে মাঝে মাও যোগ দিচ্ছে, প্লেটের খাবারের পাহাড় জমিয়ে রেখেছে। খাওয়া শেষে আমি উঠতে লাগলাম। স্যার আমার উঠে পড়ার দিকে দৃষ্টি দিয়ে
আরও অসহায়ভাবে তাকিয়ে রইল, মনে হয় কিছু এক্সপেক্ট করছে আমার বলার। আমি আবার একটু দয়াশীল কি না, কারো কষ্ট আমি আবার সহ্য করতে পারি না। আমার কাছে যে যা আশা করে আমি ঠিক সেটাই দিয়ে দিই। তো আমি স্যারের দিকে তাকিয়ে ভাবিকে বললাম, ভাবি তোমাদের জামাইকে আর একটু বেশি করে যত্ন করো, দেখো কেমন শুকিয়ে গেছে। আমি তো আবার তাকে খেতে দিই না, সব খাবার তো আমি একাই খেয়ে ফেলি। এখন তুমি ওকে খাইয়ে খাইয়ে একটু মোটা বানিয়ে দাও না প্লিজ। দেখো আমাকে আবার ওই বাড়িতে গিয়ে আবার যদি খোটা না শুনতে হয়। বলে মুখে হাত দিয়ে অনেক কষ্টে হাসি চাপিয়ে সেখান থেকে চলে আসলাম। ভাবি আমার উৎসাহ পেয়ে আরও দ্বিগুণভাবে নেমে পড়েছে খাওয়াতে। আমার পেট ফেটে হাসি পাচ্ছে। স্যারের অসহায় মুখটা দেখার মতো। বেশ হয়েছে, আমাকে এতদিন অনেক জ্বালিয়েছে। ফল টল খাওয়াতে খাওয়াতে আমাকে পেটুক বানিয়ে ফেলেছিল। আবার আজ ভাবির সামনে আমার মান সম্মানের ফালুদা বানিয়ে কি মিথ্যাটাই না বললো। এতদিন পর আমি সুযোগ পেয়েছি, এবার বুঝুক মজা। একটু পর রুমে ঢুকে চোখের সামনে আরেকটা হাসির কাণ্ড দেখলাম। শুভ্র স্যার পাঞ্জাবির উপরের বোতাম না খুলেই পড়তে নিয়েছিল, আর সেটা এখন অর্ধেক মাথায় আটকে রয়েছে। আমি তা দেখে হাসবো না কাঁদবো বুঝে কুল পাচ্ছি না, আবার ভীষণ হাসি পাচ্ছে। কারণ স্যার সে অর্ধেক মাথাটাই ওখানে আটকে রয়েছে, তাই স্যার ছটপট করে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করে মুখ টিপে হাসি চাপাতে গিয়েও হাসি ফক করে বেরিয়ে গেল। তাড়াতাড়ি আবার হাসি চেপে স্যারের সামনে গিয়ে বোতামটা খুলে দিতেই স্যার মাথা বের করে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল, কিন্তু নিচে তাকিয়ে মুখটা আবার করুণ হয়ে গেল। আমি আর হাসি চাপিয়ে রাখতে পারলাম না। স্যার আসার সময় বাড়তি কোনো জামা কাপড় আনেনি, তাই বাধ্য হয়ে বাবার পাঞ্জাবিটা পরতে হয়েছে। কিন্তু পাঞ্জাবিটা এত বড় হয়েছে না স্যারের, আমার দেখে তো প্রচণ্ড হাসি পাচ্ছে। কিন্তু বাবার পাঞ্জাবিটা না দিয়ে তো ভাইয়ারটাও দিতে পারতো, ভাবি যে কি করে না। সেসব কথা না ভেবেই বরং হাসির কথাটাই ভাবি। স্যারের গায়ে বাবার পাঞ্জাবিটা সাংঘাতিক ঢোলা হয়েছে, স্যারকে দেখতে পুরো কার্টুনের মতো লাগছে। আমি মুখে হাত দিয়ে হেসে যাচ্ছি, হঠাৎ স্যার পাঞ্জাবি খুলে খালি গায়ে আমার কোমরে হাত দিয়ে একদম কাছে নিয়ে এলো। স্যারের উন্মুক্ত বুকের সাথে মিশে আমার হাসি একদম থেমে গেল, গলা শুকিয়ে আসলো। স্যার আমার অনেক কাছে এসে বাঁকা চোখে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে তখন খাবার টেবিলে অপদস্থ করে মনে করেছো পার পেয়ে যাবে। আমি স্যারের কথা শুনে একটা ঢোক গিললাম। হঠাৎ স্যার আমাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা গভীর করে চুমু খেলো। আমি কেঁপে উঠে এক হাত দিয়ে শাড়ির আরেক হাত স্যারের পিঠে খামচে ধরলাম। আমাকে এই অবস্থা থেকে উন্মুক্ত করলো ভাবি। দরজায় কড়া নেড়ে ক্রমাগত ডাকছে। স্যার আমাকে আস্তে আস্তে করে ছেড়ে দিলে আমি গিয়ে দরজা খুলে দিলাম। ভাবি বলল, এই নে ধর তোর ভাইয়ার টি শার্ট, তখন ভুল করে তোর ভাইয়ার পাঞ্জাবি মনে করে বাবার পাঞ্জাবি দিয়ে দিয়েছিলাম। এই বলে ভাবি চলে গেল। আমি টি শার্টটা লাজুক চোখে না তাকিয়ে স্যারের দিকে বাড়িয়ে দিলাম। স্যার একটা মুচকি হেসে হাত বাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার কেমন যেন খুবই লজ্জা লাগছে, স্যারের দিকে তাকিয়েও থাকতে পারছি না। রাতে আমি আগে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমের চোখে বুঝতে পারলাম না স্যার আমার কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমাদের বাসা থেকে তার পরের দিন সকালে চলে আসলাম। দুপুরের পর কতক্ষণ ধরে আমি বেডে বসে আছি, কাচুমাচু করেই যাচ্ছি, আর স্যার মনোযোগ দিয়ে খেলা দেখেই যাচ্ছে। আমি কতক্ষণ ধরে স্যারকে বলে যাচ্ছি একটু স্টার প্লাসটা দিতে, কিন্তু দিচ্ছে না। রিমোটটা যদি একবার হাতের কাছে পাই তারপর মজা বুঝাবো। হঠাৎ আমি পেট ধরে ন্যাকা করতে লাগলাম। স্যার উদ্ধৃত মুখে রিমোট রেখেই উঠে পড়ে আমার কাছে এসে দাঁড়ালো। আমি এক ছুটে রিমোট হাতে নিয়ে স্যারকে হাত তুলে দেখালাম। স্যার কিছুক্ষণ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমার পেছনে ছোটা শুরু করলো আমাকে ধরার জন্য, যাতে করে আমার কাছ থেকে রিমোটটা সে নিতে পারে।
একটু পর বুঝতে পারলাম স্যার ভীষণ রেগে গেছে। আজ ধরতে পারলে আর রক্ষা নেই, তাই আমিও ছুটে যাচ্ছি। পুরো ঘরময় আমরা ছুটে বেড়ালাম। স্যার আমাকে অবশেষে ধরতে পারলো যখন আমরা ছাদে চলে আসলাম। আমার হাত দুটো পেছনে নিয়ে শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, বেশি চালাকি শিখছো না? আমি বলছি, স্যার ছাড়ুন প্লিজ, ব্যথা লাগছে। স্যার এবার আমাকে ছেড়ে বলল। কানে ধরো। আমি মুখ ফুলিয়ে বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে বললাম, ইস, বললেই হলো, যখন তখন শুধু কানে ধরো কানে ধরো। আমি ধরবো না। স্যার আবার চোখ রাঙিয়ে দিয়েই বলল, ধরবা না? ধরবো না। কি করবেন? আমি আগের থেকেও দ্বিগুণ ভাব নিয়ে বললাম, না না না। বলা শেষ হতে না হতেই স্যার আমাকে কোলে তুলে নিয়ে ঠাস করে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। আমি পানিতে হাবুডুবু খাচ্ছি, হাত পা ছোড়াছুড়ি করছি। স্যার আমার এই অবস্থা দেখে অস্থির হয়ে সেও পানিতে ঝাঁপ দিল, আর আমি স্বাভাবিকভাবে সাঁতার দিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালাম। আমি তাকে বললাম, সাঁতার আমিও পারি। কি বুঝলেন? দেখলেন তো কিভাবে আপনাকেও পানিতে নামালাম? সুপ্তির সাথে লাগতে আসলে না এমনই হয় বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। রাতে আমি অ্যাকোয়ারিয়ামটা বিছানার কোনায় রেখে উপর হয়ে শুয়ে হাতের উপর ভর দিয়ে মুখ রেখে মাছ দুটির খেলা দেখছিলাম। হঠাৎ স্যারও আমার পাশেই আমার মতো শুয়ে পড়ে মাছ দুটির দিকে তাকিয়ে বলল, এগুলোর কোনো নাম দাওনি সুপ্তি? স্যারের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। সত্যিই তো, মাছ দুটিকে তো আমি এখনো কোনো নামই দেইনি কেন? এতদিন ধরে আমার কাছে আছে। এত বড় ভুল আমি করলাম? স্যার আবার চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করতেই আমি মুখ গোমরা করে মাথা নাড়িয়ে না করলাম। স্যার একটা মুচকি হেসেই বলল, থাক, আমি এদেরকে নাম দিয়েছি। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, কবে? স্যার বলল, তোমাকে দেওয়ারও আগে। আমি এবার চরম উত্তেজনা নিয়ে বললাম, কি নাম? স্যার আমার দিকে তাকিয়ে বলল, শুভ্র সুপ্তি। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাস্টারদের দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পেছনে ছোটাছুটি করছে। আমি আবার স্যারের দিকে তাকালাম। স্যারও আমার দিকে আবেগী চোখে তাকিয়ে বলল, মনে করো এরা আমাদের মনের একটা অংশ। দেখো তো, এই শুভ্র সুপ্তি এখন আমাদের কি করার ইশারা করছে। আমি মাছদের দিকে তাকিয়ে দেখলাম মাছ দুটি একে অপরের মুখে মুখ লাগিয়ে রেখেছে। আমার গাল একেবারে লাল হয়ে গেছে লজ্জায়। আমি চোখ নামিয়ে নিলাম। স্যার আমার মনের অবস্থা দেখে মাছ দুটির দিকে তাকিয়ে হাসছে। আমি আবার ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যারের দৃষ্টি এখনো মাছের দিকে। হঠাৎ আমার কি হলো জানি না, আমি খুব ধীরে ধীরে স্যারের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। স্যার যেন বিদ্যুতের থেকেও বেশি চমকে আমার দিকে তাকালো। আমি তো ভীষণ লজ্জা পেলাম। আমি এক লাফ দিয়ে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কম্বলের কোণা মুখে চেপে ধরে বালিশের মুখ আধো মুখ লুকিয়ে চোখ বন্ধ করে এখনো লজ্জা পেয়ে যাচ্ছি। আর স্যার যে এখনো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারলাম। তার পরের দিন দুপুরে আমি বেডে শুয়ে এপাশ ওপাশ করছি, খুব বোরিং লাগছে। আর স্যার ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। এমন কি দেখছে ল্যাপটপে আমারও দেখতে ইচ্ছে হলো। একটু পর ফোন বাজতেই স্যার রিসিভ করে বাইরে চলে গেল। আমি উঠে গিয়ে ল্যাপটপটা অন করতেই আমার মনে হলো আমার বুকে যেন কেউ জোরে আঘাত করতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি দুজনের পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসলো। আমি তাড়াতাড়ি উঠে পেছনে ঘুরে চোখের পানি আড়াল করলাম। স্যার ব্যস্ত হয়ে গাড়ির চাবিটা হাতে নিয়েই বলল, সত্যি আমার এখনই আর্জেন্ট একটু অফিসে যেতে হবে, তুমি সাবধানে থাকো। বলেই স্যার ল্যাপটপ নিয়ে চলে গেল। আমি খুব স্বাভাবিকভাবেই হেঁটে ছাদে চলে গেলাম। ছাদের দোলনায় পা উঠিয়ে হেলান দিয়ে বসে রইলাম। মাথার ভেতর আবারও সেই দৃশ্য ঘুরছে। স্যারের সেই মেয়েটার সাথে সম্পর্ক আছে, আর স্যার আমার সাথেও নর্মাল বিহেভ করছে কেন? হঠাৎ মাথায় নাহিদ ভাইকে স্যারের বলা সেই কথাটা ভেসে উঠল। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তো হ্যান্ডেল করতে হবে,
কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। স্যার সেদিন নাহিদ ভাইকে এই কথাটাই কেন বলল? তার মানে কি? স্যার শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে দায়িত্বর টানে পড়ে এত ভালো ব্যবহার করছে? এটা শুধুমাত্র দায়িত্ব ছাড়া আর কিছুই নয়। হয়তো দায়িত্বের টানে সে আমার সাথে সারা জীবন সংসার করার জন্য প্রস্তুত হয়ে পড়বে। তার মতো আদর্শ ছেলে তো এমনই করবে। কিন্তু আমি তো এমন সম্পর্ক চাই না। পরিস্থিতির চাপে তাকে আমার সাথে দায়বদ্ধতার সম্পর্ক পালন করতে হবে না। নিজের মনটাকে যদি হাতে পেতাম তাহলে গলা টিপে ধরতাম। আবার আরেকবার এই কেন ভুল বুঝলো? কেন আবার ভাবতে শুরু করলো যে স্যার আমাকে সত্যিই ভালোবাসে? কিছুক্ষণ শুনশান নীরবতার পর হঠাৎ স্যার আমার সামনে সেই মেয়েটিকে নিয়ে আসলো। আমি তাদের দুজনকে দেখেই দাঁড়িয়ে গেলাম। স্যার আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি ওকেই ভালোবাসি। তোমার সাথে জেদের বসে বিয়ে করে আমি এখন নিরুপায়। না পারছি ওকে ভুলতে, না পারছি তোমাকে ছাড়তে। তুমি আমাদের পথের কাঁটা, পথের কাঁটা, পথের কাঁটা। আমি ধর্মরিয়ে চোখ খুলে বড় বড় শ্বাস নিতে লাগলাম। তার মানে আমি স্বপ্ন দেখছি? আল্লাহ, এটা যদি সত্যি হয় তাহলে কি হবে আমার? আমি এখনো দোলনাতে শোয়ে আছি, চারপাশে অন্ধকার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দোলনা থেকে নেমে ভিতরে গিয়ে রুমে ঢুকলাম। রুমের মধ্যেও ঘুটঘুটে অন্ধকার। আমি লাইট জ্বালাতে যাব, তার আগে রুম আলোকিত হয়ে উঠল রং বেরঙের লাইটিংয়ে। পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে, ক্যান্ডেলও জ্বালানো। রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। একটু পরই তার মধ্যে থেকে শুভ্র স্যার একটি ব্ল্যাক কালারের শার্ট গায়ে বেরিয়ে এলো হাসি মুখে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে সব দেখেই যাচ্ছি। আজ আর এসব আমার ভালো লাগছে না। নিজেকে কেমন বোঝা বোঝা লাগছে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। স্যার আবার আমার কাছে এসে হাসি মুখে বলল, এত কষ্ট করে এত কিছু করলাম, আর বউ আমার কিছুই বলছে না। আমি অন্যদিকে তাকিয়ে বেশ রুক্ষ স্বরে বললাম, আমি বলেছি আমার জন্য এসব করতে? স্যার আমার এরকম আওয়াজ শুনে একটু অবাক হলেও স্বাভাবিক হয়েই বলল, তোমার ভালো লাগছে না? আমি কিছু না বলে চলে যাচ্ছিলাম। কেন যেন তার দিকে তাকাতেও পারছি না। কিন্তু স্যার আমার হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার ছিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমার এখন কিছু শুনতে ইচ্ছে করছে না। স্যার ভ্রু কুঁচকে আবার নরম হয়ে বলল, এমন কেন করছো? আমি এবার নিশ্চুপ। আমার নীরবতা স্যার রেগে গিয়ে আমাকে দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, কেন করো তুমি এমন? আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। স্যারের চোখেও ছলছল করছে। স্যার আমাকে ছেড়ে পেছনে ঘুরেই বলল, আমি ভেবেছিলাম আমাদের আগে যা হয়েছে এখন সেসব ভুলে নতুন, তাই আমি এত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তুমি। আমি চোখের পানি মুছে বললাম, কেন কেন করছেন এত চেষ্টা? আমি কি বলেছি কোনো কিছু করতে? আপনি চলুন না আপনার মতো। আমি তো আপনাকে স্বাধীনতা দিয়েছি। আমাকে যদি ভালো না লাগে আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। স্যার আমার দিকে ঘুরে তার দুই হাতে আমার মুখ আলতো করে ধরে কান্না ধরা গলায় বলল, কেন করছি তুমি কি কিছু বুঝো না? স্যারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাত মানছে না আমার অশ্রু। আমি তার দিকে তাকাতেই পারছি না। সে এবার আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে খুব আবেগী গলায় বলল, শুনতে কি পাও এই নিঃশ্বাসে, এই হৃদস্পন্দনে প্রতিনিয়ত কার নাম বলে? এখানে কার নাম লেখা আছে? আমি অশ্রু ছড়িয়ে চোখ বন্ধ করে ফেললাম। স্যারের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে। এমনকি তার হৃদস্পন্দনও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। খুব মানতে ইচ্ছে করছে যে এখানে শুধু আমার নাম লেখা, শুধু আমার নাম। কিন্তু না, আমি আবারও মনের বিভ্রান্তিতে ধরা দিব না, কিছুতেই না। কিছুক্ষণ নীরবতা শেষে স্যার হঠাৎ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে একটি বড় দীর্ঘশ্বাসের সাথে বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি ধপ করে চোখ খুলে ফেললাম। স্যারের চোখ এখনো বন্ধ। আমার মন এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণে হঠাৎ
চরম প্রশান্তি, এই কথাটি আমাকে প্রচণ্ড বেদনা দিতে লাগলো। বুকের ভেতরটা যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম, থাক, এত নাটক আর করতে হবে না। এখন শুধুমাত্র আমার সাথে আপনার বিয়ে হয়েছে বলে আপনাকে আমার জোর করে ভালোবাসতে হবে না। আমি কখনোই এই ভালোবাসা চাই না। স্যার চোখ মুখ কুঁচকে বলল, হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।